ক্যাপচার সিস যেটা লেখা থাকে আর কি, এই যে অর্কেড ফ্যামিলি রিলিজ 9.2, এখানে সবার উপরে দেখবা লেখা আছে ক্যাপচার সিআইএস, ক্যাপচার সিআইএস, এখানে যেতে হবে, বুঝছো? ক্যাপচার সিআইএস এখান থেকে যেতে হবে। স্যার তিনটা স্যার, লেআউট প্লাস স্মার্ট গ্রুপ। এটা কি কোনো স্যার স্টার্টিং এ যখন কোম্পানি সেট করতে বলে ওখানে কোনো ক্যাপচার সার দিলে হবে? এখন কোম্পানির ওখানে তো আমি আইডি দিয়ে করছিলাম, ওটা কোনো সমস্যা না, কোম্পানি তো সমস্যা হওয়ার কথা না। মূল জিনিস হচ্ছে যে তুমি আমার নরমালি তো সবাই স্ট্যান্ডার্ড ভার্সনে ইনস্টল করে থাকে নরমালি। আর এই যে এখানে কি বলে এটা, ওই সফটওয়্যার কোথায়, গাইডলাইনটা ফলো করছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্কেড 9.2 এটাই তো আমরা শেয়ার করছিলাম। এখানে যে গাইডলাইনটা আছে রিডমি, এই গাইডলাইন অনুযায়ী তুমি যদি ইনস্টল করো তাহলে সমস্যা হওয়ার কথা না। এই যে এই দুইটা জিনিস কপি করছিলা কিনা, ফ্রম রেজিস্টার ডিরেক্টরি টু আদার ফোল্ডার্স, অর্থাৎ এই যে এটা কিন্তু তোমার সফটওয়্যার যেমন ব্যাকআপটা থাকে অন্য ফোল্ডারে, আর তুমি এটা কপি করতে হয় যেখানে ইনস্টল হলো আর কি, সি ড্রাইভে গিয়ে ইনস্টল হয়। আমার সব আছে স্যার। হ্যাঁ, সি ড্রাইভে গিয়ে ইনস্টল হয়। তো সি ড্রাইভের ভিতরে কয়েকটা জায়গায় এটা পেস্ট করতে হয়, কয়েকটা জায়গায়। হ্যাঁ, যেমন এই যে অর্কেডে, ক্যাপচারে, লেআউট প্লাস, স্পাইস, এই সমস্ত জায়গায় গিয়ে এটা পেস্ট করতে হবে। এভাবেই করা আছে। স্যার এলআইসি যেটা আছে orchid.lic, এটা পেস্ট করতে হবে যে এই দুইটাই, এই দুইটা জিনিস। হ্যাঁ, কপি দা এটা ফ্রম রেজিস্টার ডিরেক্টরি, রেজিস্টার ডিরেক্টরিতে এই দুইটা জিনিস পাবা তুমি। এটাই হচ্ছে ক্র্যাক করা, বুঝছো? এই দুইটা না করলে কিন্তু কাজ করবে না। স্যার এই এই দেখো, ফাইল কোথায় আছে এটা? এই রেজিস্টার ডিরেক্টরি, এই দেখো এই দুইটা জিনিস কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই যেখানে বুঝছি স্যার। এটা কয়েকটা জায়গায় পেস্ট করতে হয়। স্যার 4-5 জায়গায় করতে হয় স্যার। হওয়ার কথা, এটা কয়েকটা জায়গায় এটা পেস্ট করতে হয়। এখন এরপরে অর্কেডে এখানে তোমরা, আমি তো বলছি যে অন্য যে কোনো ভার্সনও তুমি ইনস্টল করে নিতে পারো ইউটিউব থেকে দেখে। যদি কেউ অন্য কোনো ভার্সন ডাউনলোড করতে পারো, ইনস্টল করতে পারো, তাও সমস্যা নেই। প্রথম দিকে এটা ইনস্টলেশন নিয়ে এবং কাজ করা নিয়ে অনেকের সমস্যা হয়, ভালো মতো করবা, না হলে দেখা যাবে 1-2টা রিপোর্ট তোমার দেরি হয়ে যাচ্ছে। প্রথম কাজ হচ্ছে নতুন একটা প্রজেক্ট খোলা, নিউ প্রজেক্ট। আমরা কাজ করার জন্য নতুন একটা প্রজেক্ট খুলে নিব। তাহলে প্রথমে প্রজেক্টে যেতে হবে, তারপরে নতুন একটা নাম দিতে হবে। আমি যদি নামটা দেই তাহলে প্রথমে নাম দিব ট্রিপলি 3508 5, তোমাদের সেকশন হচ্ছে 5B নাম দিতে পারি। তারপরে ধরো এক্সপেরিমেন্ট 1 নাম দিব, ঠিক আছে? এখানে 1টা 2টা 3টা 4টা অপশন আছে, 4টার মধ্যে প্রথমটা সিলেক্ট করবা। আর এটা হচ্ছে যে কোন জায়গায় তুমি সেভ করতে চাও, লোকেশন কোথায় সেট করতে চাও, ঠিক আছে? এখানে 5A এক্সপেরিমেন্ট 1 নাম দিছিলাম, 5A এক্সপেরিমেন্ট 1। তাহলে এইভাবেই নামটা দেই, সবগুলো নাম একভাবে থাকলে ভালো। তাহলে 5B এক্সপেরিমেন্ট 1 নাম দিই, ঠিক আছে?
5p এক্সপেরিমেন্ট 1। এখন একটা ফোল্ডার আমি তৈরি করলে জিনিসটা ভালো হবে। আমি যদি একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডার তৈরি করলে ভালো হবে। এটা কোথায় সেভ হচ্ছে দেখো, লেকচারের মধ্যে, লেকচার। তাহলে আমার এখানে আমি যে ডিরেক্টরিটা ইউজ করতেছি সেটা হচ্ছে লেকচারের ভিতরে 3508 এর মধ্যে এই যে প্রজেক্টস, এখানে আমি কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, এগুলো গতবার আগের কাজ ছিল, এগুলো ছিল কি সব আগের কাজ। তাহলে আমি এখানে একটা ফোল্ডার আগে তৈরি করে নিতে চাই যেখানে আমি সেভ করব। তাহলে এটা 5b এক্সপেরিমেন্ট 2, এই যে ফোল্ডারটা খুললাম, এই ফোল্ডারের ভিতরে আমি সেভ করতে চাই এক্সপেরিমেন্ট 2 না 1। বুঝতে পারছো কথাটা? এই যে ডিরেক্টরিটা খেয়াল করো, আমি সি ড্রাইভে না অন্য একটা ড্রাইভে একটা নির্দিষ্ট জায়গায় আমি সেভ করতে চাচ্ছি। এই ক্ষেত্রে প্রজেক্টের ক্ষেত্রে, এই অর্কেডের ক্ষেত্রে, অন্য সফটওয়্যার না, এই অর্কেডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য একটা নির্দিষ্ট ফোল্ডার তৈরি করলে ভালো হয় আর কি। কারণ একটা ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ফাইল এখানে সেভ হয় আসলে, কিন্তু অন্য কি ধরুন ম্যাটল্যাবের ক্ষেত্রে দরকার হয় না, একটা করলেই হয়। এখানে যেমন ধরো এখানে দেখো অনেকগুলো সেভ হয়েছে, একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো সেভ হয়, মানে অনেক ফাইল তৈরি হয় আর কি সোজা কথা। এই কারণে ইন্ডিভিজুয়াল প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করলে সবচেয়ে ভালো হবে। এই জন্য আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি, এই ফোল্ডারে আমি এই ফোল্ডারেই সেভ করবো আর কি। তাহলে আবার ওখানে যাচ্ছি, এখন এই লোকেশনটা খুঁজে করার জন্য ব্রাউজে যেতে হবে, ব্রাউজ। তাহলে দেখো আমার ডিরেক্টরিটা ঠিক আছে, দেখো এইচ ড্রাইভে কোথায় আছে, লেকচারে আছে, লেকচারের ভিতরে আছে 3508, এটার আন্ডারে আছে প্রজেক্ট। প্রজেক্টের আন্ডারে গিয়ে এই যে দেখো, এটা এই মাত্র খুললাম না, তোমরা হচ্ছে 5b, হ্যাঁ 5b এক্সপেরিমেন্ট 1। তাহলে এইটা ওপেন করলে দেখবা এখন দেখো ডিরেক্টরিটা সেট হয়ে গেছে। দেখো খেয়াল করে দেখো, দেখো এই পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট, এটা প্রতিদিনই তোমাদের দরকার হবে। এটা বুঝেছো কিনা দেখো। জি স্যার। এরপরে এটা ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে এটা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট, অথবা অন্য একটা আগের কোনো প্রজেক্ট যদি থাকে সেটার উপরও তুমি সেভ করতে পারো ইচ্ছা করলে, দরকার নাই। একটা ক্রিয়েট একটা ব্ল্যাঙ্ক প্রজেক্টই আমরা এখানে ওপেন করব, তাই তো? ওকে চাপ দিলাম। ওকে চাপলে আমার জন্য এই যে কাজ করার জন্য যে জায়গাটা দরকার সেটা চলে আসবে আর কি কাজ করার জন্য। এবং এখানে দেখো অলরেডি দুইটা জিনিস চলে আসছে, তাই না? জি, হ্যাঁ, এখন এটা ফাইল কাজ আছে। করলে এখানে তোমরা দেখতে পারবা যে যেখানে এই যে ডান সাইডে এখানে অনেকগুলো বাটন আছে ডান সাইডে। এমনিতে দেখা যায় না অনেক সময়, কিন্তু চাপ দিলে আসে আর কি। এখানে জি স্যার দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় না, কিন্তু চাপ দিলে আসে। তাহলে এখানে ডান দিকেরটা কাজে লাগবে, এটা হচ্ছে প্লেস পার্ট, এই জিনিসটা কাজে লাগে, প্লেস পার্ট, বুঝা গেছে? এটা কাজে লাগবে। এই প্লেস পার্ট থেকেই আমরা জিনিসপত্র খুঁজে পাবো। প্রথমে আমাদের এই জিনিসটা লাগবে, এটা খেয়াল রাখো, প্লেস পার্ট, এই জিনিসটা কাজে লাগবে, প্লেস পার্ট। এটা চলে যাচ্ছে, দাগ দেওয়া যায় না, প্লেস পার্ট এটা কাজে লাগবে। এই প্লেস ওয়্যার এই জিনিসটা কাজে লাগবে। দেখো কি লেখা আছে, এটা প্লেস পার্ট, এটা প্লেস ওয়্যার, এই দুইটা কাজে লাগবে। আর গ্রাউন্ডটা কাজে লাগবে, গ্রাউন্ড এই গ্রাউন্ডটা কাজে লাগবে। আর তেমন কিছু কাজে লাগবে না। এখানে কোনো একটা টেক্সট লিখতে গেলে এটা দরকার হয়, আদারওয়াইজ এটা খুব জরুরি না। তাহলে আমাদের লাগবে কোনটা, একটা এটা দরকার হবে, ওয়্যারিং করতে গেলে এটা লাগবে, একটা দুইটা
তিনটা, এই তিনটা জিনিস সবসময় লাগবে। বুঝা গেছে কথাটা? জি স্যার বুঝে গেছে। এখান থেকে আমি এলিমেন্ট নিয়ে আসবো, এখান থেকে ওয়্যারিং করব, আর এখানে গ্রাউন্ড দিব। এই তিনটা জিনিস কাজে লাগবে আমার। বুঝতে পারছো কথাটা? এখন দেখো এখান থেকেও আনা যায়। এখানে যে দেখো প্লেস পার্ট, ওয়্যার আর গ্রাউন্ড, এখান থেকেও আনা যায়। শিফট পি দিলে প্লেস পার্ট আসবে, শিফট ডাব্লিউ দিলে প্লেস ওয়্যার আসবে, শিফট জি দিলে গ্রাউন্ড আসবে। তাহলে দুই জায়গা থেকে আনা যায়। তাহলে প্রথমে আমার কাজ এতটুকুই জানা। তাহলে প্রথমে প্লেস পার্টে আসি। প্লেস পার্টে দেখবা যেখানে অনেকগুলো এলিমেন্ট আছে। এখানে দেখো, খেয়াল করো, যেহেতু এখানে অনেকগুলো এলিমেন্টের সংখ্যা অনেক বেশি, সেহেতু এখানে ছোট ছোট লাইব্রেরি করা হয়েছে। লাইব্রেরির মধ্যে আবার বিভিন্ন ডিভিশন আছে, ডিপার্টমেন্ট আছে। যেমন অ্যানালগ একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের আন্ডারে ডিভিশন আর কি মনে করো। এই ডিভিশনের আন্ডারে অনেকগুলো এলিমেন্ট আছে, যেমন ক্যাপাসিটর আছে, রেজিস্টর আছে, ইন্ডাক্টর আছে। এটা অ্যানালগ ডিপার্টমেন্টে আছে, বুঝছো? অ্যানালগ লাইব্রেরির মধ্যে আবার বিভিন্ন অংশ আছে, ভাগ করা আছে। বাইপোলার আবার একটা অংশ ভাগ, এর মধ্যে মনে করো এই এলিমেন্ট গুলো আছে, বিভিন্ন রকমের বিজেটি আছে। বাইপোলার ডিজাইন ক্যাচ, এটার মধ্যে কিছু নাই, কিন্তু এটা একটা বাই ডিফল্ট একটা লাইব্রেরি। ডায়োডের মধ্যে অনেক ধরনের ডায়োড আছে। সোর্সের মধ্যে অনেক ধরনের সোর্স আছে। স্পেশালের মধ্যে বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো কাজে লাগে অনেক সময়। এখন এই যে লাইব্রেরি গুলো অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, অ্যাড করে নিতে হয়। যেমন অ্যানালগ, এটাকে ইচ্ছা করলে আমি রিমুভ করে দিতে পারি, এই যে রিমুভ করে দিয়েছি। বাইপোলার, এই যে রিমুভ করে দিলাম। সোর্স, রিমুভ করে দিলাম। ডায়োড, এই যে রিমুভ করে দিলাম। আবার এখান থেকে অ্যাড করা যাবে। যেমন আমার কি দরকার এখন? অ্যানালগ দরকার। এখন এই দেখো, অ্যাড করার জন্য আপাতত আমার লাগবে অ্যানালগ। তাহলে এইখানে একটা ক্লিক করবা, ক্লিক করে যদি এ লেখো, তাহলে এ দিয়ে যে লাইব্রেরি গুলো আছে চলে আসবে। এই যে এ দিয়ে এখন আছে অ্যানালগ, এই যে। নাহলে কিন্তু বের করাটা কঠিন হবে, বুঝতে পারছো কথাটা? জি স্যার বুঝছি। এখানে একটা ক্লিক করে তুমি কিবোর্ডে যদি তুমি এ লেখো, এ লিখলে অ্যানালগ আসবে। আর বড় করে নিলেও হবে, বড় করলেও হবে, এই যে অ্যানালগ। বুঝতে পারছো? আর জি স্যার। অ্যানালগ তো কয়েকটা আছে। এটা হবে আর কি অ্যানালগ, নরমাল অ্যানালগ যেটা লেখা আছে ওএলবি, একদম নরমাল অ্যানালগ একটাই আছে। তারপর দেখো এই যে বাইপোলার আছে, তারপর ডায়োড আছে, এই যে ডায়োড। এগুলো অ্যাড করা যায়। এটা মানে এখন আমাদের লাগবে না, কিন্তু পরবর্তীতে লাগবে আর কি। এই যে এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, তারপরে ধরো এই জিনিসগুলো লাগবে। আমি একটা একটা করে করে দেখাই। অ্যানালগটা নেই, এই যে অ্যানালগটা আসছে। আবার দেখো অ্যাড লাইব্রেরিতে গিয়ে, এটা তো বড় করা, যদি ছোট করা থাকে তাও তুমি পাবা। ছোট করা থাকলে এখানে একটা ক্লিক করবা, ক্লিক করে তুমি যদি এস লেখো তাহলে সোর্স চলে আসবে। দেখো সোর্স চলে আসছে, এস লেখছি আমি, কিবোর্ড দিয়ে এস লেখবা, তাহলে দেখো সোর্সটা চলে আসছে। এই যে সোর্স স্পেশাল, এই দুইটাই আমাদের দরকার হয়। তাহলে সোর্স স্পেশাল, এই দুইটা জিনিস আমাদের দরকার হয়। আপাতত এই কয়টা দিয়ে আমাদের কাজ চলবে। আবার পরবর্তীতে আমাদের লাগবে বিজেটি, ওটা এখন দরকার নাই। এখন এই কয়টা দিয়ে আমরা কাজ চালাই। বুঝতে পারছো কিনা? সিস্টেম হচ্ছে এইটাই। জি স্যার ঠিক আছে। সোর্সের মধ্যে যাই আমরা। সোর্সে প্রথমে ডিসি, এখানে সোর্সে চাপ দেওয়ার পরে তুমি এই যে সোর্সের আন্ডারে যে এলিমেন্ট গুলো আছে এগুলো দেখতে পারবা। যেমন এখানে ভি লিখলে ভিডিসি চলে আসবে, এই যে ভিএসসি ভিডিসি। তাহলে আমাদের ডিসি সাপ্লাই নিয়ে প্রথমে কাজ করব আমরা। এবং এখানে তুমি এই ছবিটা দেখে কনফার্ম হতে পারবা, এখানে ছবিটা দেখে কনফার্ম হতে পারবা যে এটা আমার, আমি যেটা চাচ্ছি সেটাই এটা কিনা। তাহলে এটা ঠিক আছে, ওকে দিবা। ওকে দিলে পার্টটা চলে আসলো। হ্যাঁ, এখন এটা যখন তুমি প্লেস করলা, প্লেস করার পরে রাইট ক্লিক করে এন্ড মুভ দিতে পারো, অথবা স্কেপ দিলেও চলে যাবে।
প্রথম এলিমেন্টটা আসলো, চলে গেল। এরপরে তুমি আবার অ্যানালগ থেকে, অ্যানালগের মধ্যে তুমি আর খুঁজে পাবা, আর চাপ দিলে রেজিস্টার চলে আসবে। এই যে এখানে ক্লিক করলে এই ছবিটা দেখতে পাবা, ঠিক আছে? এখন রেজিস্টার, এই যে মনে করো তুমি রেজিস্টার লাগাইলা এখানে, ঠিক আছে? এটা একটা রেজিস্টার লাগাইলা, আরেকটা রেজিস্টার এখানে লাগাইলা, আরেকটা ধরো আমি এখানে যদি এটাকে আবার রোটেট করা যায়, রোটেট করে আবার লাগাইলাম, বুঝা গেছে? শেষ করে দিলাম, শেষ। জি স্যার বুঝছি। এন মুড চাপ দিলে ওইটা শেষ হয়ে যাবে। আরেকটা কাজ বাকি আছে, গ্রাউন্ড। আমি বলছিলাম যে এখানে একটা কাজ আছে, গ্রাউন্ডের একটা কাজ আছে। গ্রাউন্ড সবসময় এই একটা গ্রাউন্ড ইউজ করতে হয়, 0 সোর্স। এই গ্রাউন্ডটা নিয়ে এখানে নিচের দিকে দিলাম, বুঝতে পারছো কথাটা? জি এখন ভিউ থেকে আমি একটু জুম করে দেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এখন যাবো প্লেস ওয়্যার। দেখো এই যেখানে, এখান থেকেও যেতে পারো, অথবা এই যে এখানে প্লেস ওয়্যার আছে এখান থেকেও যেতে পারো। প্লেস ওয়্যারে গিয়ে এই কানেকশন দিতে গিয়ে অনেক সময় প্রথম দিকে তোমরা ভুল করতে পারো। তো এখানে যে এই গোল চিহ্নটা আছে কোন একটা এলিমেন্টের, এখানে একটা ক্লিক করতে হবে, লেফট ক্লিক করতে হবে, তাহলে কানেকশনটা শুরু হবে। দেখো কানেকশন শুরু হয়ে গেছে। এরপরে এখানে আরেকটা এলিমেন্টের শুরুতে এখানে ক্লিক করতে হবে। যখন এই লাল চিহ্নটা আসবে তখন বুঝতে হবে সঠিক জায়গায় তুমি আসো, এখানে একটা লেফট ক্লিক করতে হবে। তুমি যদি লেফট ক্লিক না করে চলে যাও তাহলে শর্ট হয়ে যাবে। দেখো দেখো শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে লেফট ক্লিক করবা, তাহলে দেখবা শেষ হয়ে গেছে, ওয়্যারিংটা শেষ, মানে এখান থেকে এতটুকু কানেকশন ঠিক আছে। আবার এখান থেকে শুরু করবা, শুরু করে তুমি এখানেও যাইতে পারো, এখানেও আসতে পারো, তোমার ইচ্ছা। এখানে গেলেও হবে, এখানে আসলেও হবে। তাহলে এখানে যখন আবার লাল চিহ্ন আসলো তখন তুমি ক্লিক করো। আবার এখান থেকে শুরু করে এখানে এসে আবার ক্লিক করো। আবার এখান থেকে শুরু করে তুমি এভাবে আসতে পারো বা একটু ঘুরে আসতে পারো, তোমার ইচ্ছা। এখানে এসে একটা ক্লিক করলে এই জায়গাটায় সেট হয়ে যাবে, তারপরে এদিক দিয়ে আসবে। এখানে ক্লিক করতে পারো ইচ্ছা করলে, অথবা এটা এইভাবে যাইতে পারো। এখানে একটা ক্লিক করলে ভালো, কাজটা সুন্দর সহজ হবে। আবার এখান থেকে ক্লিক করে এখানে এসে শেষ করতে হবে। আবার এখান থেকে ক্লিক করে এটা এখানে শেষ করো, তাহলে তোমার কানেকশনটা শেষ। এখন স্কেপ দিতে পারো, অথবা রাইট ক্লিক করে এন্ড ওয়্যার। বুঝতে পারছো কথাটা? জি জি স্যার। স্যার। এন্ড ওয়্যার না দিলে তো ওই যে ওয়্যারিংটা থেকে যাবে, যার কারণে তোমার ডিস্টার্ব করবে এটা। তাহলে এই হচ্ছে কানেকশন দেওয়ার নিয়ম। এটা হচ্ছে কানেকশন দেওয়ার নিয়ম। যদি কেউ পারো তাহলে করতে পারো আর কি, অথবা দেখতে পারো, প্রথমে দেখে নাও তাহলে। জি স্যার পারবো স্যার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো প্রত্যেকটা এলিমেন্টের নাম আছে, সাথে আবার ভ্যালু গুলো আছে। তাহলে নামটা তুমি এখানে চেঞ্জ করার অপশন আছে। ধরো আমি এটার নাম ই দিলাম, নামটা চেঞ্জ করা যায়, এটার ফন্ট সাইজটা চেঞ্জ করা যায় ইচ্ছে করলে। দেখো এখানে ফন্ট সাইজ আছে কত, 7 আছে। এটা অপশনাল আর কি, তুমি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারো আর কি। তুমি যদি মনে করো যে তুমি অন্য কোনো ফন্ট ইউজ করবা, হ্যাঁ 10-এর জায়গায় 7 আছে, তুমি একটু বড় ফন্ট ইউজ করবা, করতে পারো। কালার চেঞ্জ করা যায় এখানে। তাহলে আমি লাল কালার এবং একটু ফন্ট একটু বাড়াই নিই। এখানে ভ্যালুতে দেখো 0 লেখা আছে, 0 ভোল্ট। তুমি যদি 12 লেখো তাহলে 12 ভোল্ট আসবে, 12 লিখলে 12 ভোল্ট আসবে। তুমি ইচ্ছা করলে এটার ফন্ট সাইজ একটু বাড়াই নিতে পারো, ইচ্ছা যদি মনে করো। ফন্ট সাইজ বাড়াই নিলাম, আর কালারও তোমার ইচ্ছা, এগুলো অপশনাল। তাহলে 12 ভোল্ট ডিসি, এটা R1, এটা R2, R3। তুমি যদি কোনো একটা ভ্যালু চেঞ্জ করতে চাও, 1K মানে 1000,
যদি 500 দেই তাহলে 500 ওহম, শুধু 500 লিখলে 500 ওহম বোঝায়। 1k আছে, এটাকে যদি আমি 0.5k লিখি তার মানে 500, 0.5k লিখলে তাও 500। 1k এর জায়গায় যদি আমি 1 ছোট হাতের m লিখি তাহলে 1 মিলি হয়, আর বড় হাতের m লিখলে 1 মেগা হয়। তাহলে 2k লিখলাম, তাহলে এটা 0.5k 2k 500, এমনি আরবিটারি ভ্যালু নিলাম আর কি। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো কিভাবে নাম দেয় এবং ভ্যালু চেঞ্জ করে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ বলো। স্যার লাইব্রেরির ক্ষেত্রে আপনি যে ইয়াগুলো অ্যাড করছিলেন নাকি, যে কয়েকটা অ্যানালগ তারপর সোর্স এগুলো যে অ্যাড করছিলেন, এগুলো কি স্যার প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে নতুন ভাবে অ্যাড করতে হবে নাকি থাকবে? একবার অ্যাড করে নিলে থেকে যায়, ওটা বারবার আর করা লাগে না। আচ্ছা আচ্ছা, জি স্যার। মানে একবার করলে ওটা তুমি যতবারই প্রজেক্ট নতুন করে খুলবা ওগুলো পাবা তুমি। এখন এগুলো আছে লাইব্রেরি ফাইল গুলো স্যার আপনি যে জি ফাইল দিয়েছেন ওখানে থাকবে না সবগুলা? বুঝি নাই কথাটা। স্যার লাইব্রেরি ফাইল ওগুলা যে আপনি যে জি ফাইলটা দিয়েছেন ওই জি ফাইলে সবগুলো থাকবে না, মানে খুঁজে পাওয়া যাবে এটা বলছি। থাকে, এটা বাই ডিফল্ট থাকে, আমি তো কিছু করি নাই, এটা জাস্ট থাকবেই, তোমাকে অ্যাড করে নিতে হবে আর কি। জাস্ট এভাবে যেখানে এই যে প্রজেক্ট খোলার পরে তুমি দেখবা যে অ্যাড করার অপশন পাবা, অ্যাড লাইব্রেরি, এখান থেকে অ্যাড করে নিবা। থাকবে থাকবে, এটা বাইরে থেকে কোনো কিছু করা লাগবে না। সার্কিট ইচ্ছা করলে চাপায় নেওয়া যায়, মনে করো জায়গা বেশি নষ্ট হইতেছে তাহলে আমি একটু চাপায় নিলাম, ইচ্ছা তোমার। লেফট ক্লিক করে এটা করা যায় ইচ্ছা করলে। আমি সার্কিটটাকে একটু ধরো চাপায় নিতে চাই, তখন কি করবো? একটু এটা সম্ভব করা যায়। আচ্ছা, এখন আমরা সার্কিটটাকে রান করব। রান করার জন্য একটা সিমুলেশন প্রোফাইল খুলতে হয়, এই যে এখানে এই জায়গাটায়, এই জায়গা থেকে দেখো নিউ সিমুলেশন। এটা না করলে কিন্তু কোনো কাজ হবে না, শুধু সার্কিটটাই ড্র করতে পারবা, কোনো আউটপুট দেখতে পারবা না, এটা দরকার। তাহলে এটা হচ্ছে নিউ সিমুলেশন, যে কোনো একটা নাম দিতে পারবো। অনেক সময় আমরা একই সার্কিট কিন্তু বিভিন্ন সিমুলেশন সেটিং এ কাজ করি আর কি। তাহলে এখন সেটিং যদি চেঞ্জ করি, সেটার জন্য যদি আবার নতুন করে সার্কিট ড্র করতে হয় তাহলে সমস্যা। এই কারণে একই সার্কিটে আমরা একাধিক সিমুলেশন প্রোফাইল খুলতে পারি। যেমন এটা আমি যে কোনো নাম দিতে পারি, আমি জাস্ট S1 নাম দিলাম। S1 নাম দিলে দেখো এখানে একটা S1 নামে একটা প্রোফাইল তৈরি হবে এই জায়গাটায়। এই যে দেখো তৈরি হয়ে গেছে স্কেমেটিক S1 নামে একটা নতুন একটা সিমুলেশন প্রোফাইল তৈরি হয়েছে, এবং এখান থেকে সেটা সেটিং করা যায়। দেখো এডিট সিমুলেশন সেটিং, এটা অলরেডি চলে আসছে, যেটা সিমুলেশন সেটিং। বুঝতে পারছো? এখানে অনেক ধরনের সেটিং চেঞ্জ করা সম্ভব। এখানে টাইম ডোমেন আছে, ডিসি সুইপ আছে, এই জিনিসগুলোর কাজ আমরা দেখব। টাইম ডোমেন, ডিসি সুইপ, এসি সুইপ, এই কাজগুলো কিভাবে করে এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? স্যার এটা সিমুলেশন করার জন্য এটা পিন তৈরি করতে হয় স্যার? এগুলো দরকার হয় আর কি, দেখবো দরকার হবে, এগুলো অনেকগুলোই দরকার হবে। এখন দেখো, এখন এখানে হচ্ছে রান পিসপাইস। তোমরা মনে হয় পিসপাইসে আগে কাজ করছো কিছু, তাই না? না স্যার, করছি স্যার। স্যার প্রোবিএসএস এর কাজ করছি স্যার, মাল্টিসিম এর কাজ করছি স্যার পিএসপিএস করছি স্যার, করছি না ওই লোকমান স্যারের। স্যার আমাদের স্যার ওই থার্ড সেমিস্টারে স্যার আমাদের বি সেকশন, আমাদের স্যার দুটো সেকশন হয়ে গেছিল, তো একটা সি সেকশন একটা বি সেকশন। বি সেকশনে স্যার লুকমান স্যার ওদেরকে পিস পাইসে করেছিল, কিন্তু আমাদের নাবিল স্যার দেখাই নাই। এটা কোন কোর্সে দেখছিলাম? স্যার এটা হচ্ছে ইলেকট্রনিক্স 1 সেশনাল স্যার, ইলেকট্রনিক্স অন সেশনাল। ইলেকট্রনিক্স 1 সেশনালে, হ্যাঁ পিসপাইসে তো দেখা যাবে। আমরা ইলেকট্রনিক্স 1 এর সেশনাল গুলো দেখবো। আমরা এই কোর্সে ডিসি সার্কিট, এসি সার্কিট, ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2 এগুলো সবগুলোই আমরা পিসপাইসে দেখার চেষ্টা করবো। পিসপাইস বা অর্কাড একই জিনিস অলমোস্ট। আচ্ছা, এখন দেখো এখানে
আমার রান করতে হবে, এখন রান করতে হবে। রান যদি করি, এখানে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার এই তিনটা জিনিস দেখার অপশন আছে। যদি এটা ডিসি সার্কিট হয়ে থাকে, ভি দিলে ভোল্টেজ, প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার দেখাবে। রান করি এখন। হ্যাঁ, রান করছি। এখন এই যে ভোল্টেজটা দেখি, অন করে দেখি। এই দেখো, ভোল্টেজটা অন করলে ভোল্টেজ দেখাচ্ছে। আমি যদি কারেন্ট অন করি তাহলে কারেন্ট দেখাবে, প্রত্যেকটা এলিমেন্টের কারেন্ট। তুমি এটাকে সরাই একটু সুবিধাজনক জায়গায় রাখতে পারো। এই জায়গার কারেন্ট দেখাচ্ছে। আর ডাব্লিউ হচ্ছে পাওয়ার। তো পাওয়ারটাও আমি একটু সরায় রাখি, যেখানে থাকলে দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা এলিমেন্ট কত পাওয়ার অ্যাবজর্ব করতেছে সেটা দেখাচ্ছে, বুঝতে পারছো? এবং তোমরা যদি মনে থাকে ডিসি সার্কিটে যখন তোমরা ক্লাস করছিলা, কিছু কিছু বইয়ে দেখবা আছে যে কোন একটা পাওয়ার সাপ্লাই যে পাওয়ারটা দেয় সেটা নেগেটিভ থাকে, আর কি বলে রেজিস্টর যে পাওয়ার গুলো অ্যাবজর্ব করে সেটা পজিটিভ থাকে। তাহলে একটা, দুইটা, তিনটা পাওয়ার যদি যোগ করো তাহলে সাপ্লাই পাওয়ারের সমান পাওয়ার। হ্যাঁ, সমান পাওয়ার। তুমি এখন যেটা যেটা দেখতে চাও, যেমন এখানে যদি তুমি ভোল্টেজ দেখতে না চাও তাহলে অফ করে দিবা ভোল্টেজ, কারেন্ট দেখতে না চাইলে অফ করে দিবা, পাওয়ার দেখতে না চাইলে অফ করে দিবা। তাহলে প্রথম কাজ আমরা কি শিখলাম, যে একটা সার্কিট কানেকশন দেখলাম, সার্কিটের এলিমেন্ট গুলো নাম দেওয়া দেখলাম, আর সিমুলেশন প্রোফাইল একটা খুলতে হয়। এখানে আরো অনেক কিছু শিখার আছে। সিমুলেশন প্রোফাইলে একাধিক প্রোফাইল কেন খুলি এটা আসবে, তোমরা দেখবা যে একাধিক প্রোফাইল কেন খুলি আমি, এটার একটা কাজ দেখাবো। আরেকটা দেখালাম কি, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার, এই তিনটা জিনিস কিভাবে আমরা দেখিয়ে। আচ্ছা, এডিটে আমি কিছু করি নাই আসলে। এডিটে আপাতত টাইম ডোমেনেই রাখছি, টাইম ডোমেন, এখানে কিছু করি নাই। এই সেটিংটা আপাতত টাইম ডোমেনে আছে। এখানে এটা এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে তোমাদের। এখানে যদি টাইম ডোমেনে থাকে তাহলে কিন্তু টাইমের রেসপেক্টে আসবে। এবং দেখো, খেয়াল করো, এটা আমি রান করার সাথে সাথে এখানে একটা উইন্ডো আসছে। দেখো যে টাইম স্কেলে আসছে, যেহেতু টাইম ডোমেনে আসছে সেহেতু এক্স এক্সিসে যে টাইমটা আসছে, খেয়াল করছো কিনা? যেহেতু আমি টাইম ডোমেনে রাখছি সেহেতু এই উইন্ডোটা চলে আসবে অটোমেটিক। এবং এখানে যদি আমি অসিলোস্কোপ দেই, এটা হচ্ছে অসিলোস্কোপ। অসিলোস্কোপ দিয়ে যদি আমি কোনো একটা, ধরো এই সোর্সের ভোল্টেজটা মাপতে চাই, অসিলোস্কোপের কাজ কি? দুই দিকে দুইটা প্রোব লাগায়, তাই না? অসিলোস্কোপটা গ্রিন হয়ে গেছে না? এই দেখো, এখানে কিন্তু আউটপুট ভোল্টেজটা দেখাচ্ছে, দেখো 12 ভোল্ট দেখাচ্ছে। এই যে অসিলোস্কোপ ভোল্টেজটা চলে আসে। টাইমের রেসপেক্টে সাপ্লাই ভোল্টেজটা সবসময় 12। জি স্যার। তুমি অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নাই, অ্যাড করতে পারবা, আবার রান করবা, তাহলে হয়ে যাবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই যে ধরো এখন তুমি রেজিস্টরের ভ্যালু চেঞ্জ করলা, তাহলে কি হবে? তখন তোমাকে আবার রান করলে সঠিক ভ্যালুটা আবার আসবে আর কি। যেমন দেখো, এখানে যদি আমি এটার মানটা চেঞ্জ করে দিই, এটা 2 এর জায়গায় মনে করো 3 দিলাম, এখন এগুলা কিন্তু চেঞ্জ হয় না, বুঝছে? কিছু চেঞ্জ হয় নাই। আবার যদি আমি রান করি তখন চেঞ্জ হবে। এই যে রান করছি, এখন চেঞ্জ হয়েছে, দেখো সব চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেক চেঞ্জ হয়ে গেছে। তাহলে অসিলোস্কোপ আছে, অসিলোস্কোপ দিয়ে করতে পারো একই জিনিস তুমি। আবার ধরো যে এগুলা দিয়ে করতে পারো, যেমন এই যে এটা হচ্ছে ওয়াট মিটার, মানে পাওয়ার দেখে। দেখো ডাব্লিউ, তাহলে এইটার পাওয়ার কত? পাওয়ার ছিল 10.23। এটা তুমি এখানেও দেখতে পারবা, এখানেও দেখাবে। এই যে দেখো, এটা মুছে দেই, ভোল্টেজটা মুছে দেই, এই দেখো পাওয়ার দেখাচ্ছে না?
এই লালটা জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। এর একটু উইডটা মোটা করে দেই। এই দেখো পাওয়ার, মানে তুমি অসিলোস্কোপের মতো করে দেখতে পারবা আর কি। যেমন অসিলোস্কোপের মতো এখানে একটা পাওয়ারের প্রোব আছে, এখানে তো ডিজিটালি দেখাচ্ছে, আবার যে কোনো এলিমেন্টে লাগাইলে সেই পাওয়ারটা দেখাবে। আবার ধরো ওই যে সরাসরি ভোল্টেজ দেখতে পারবা, এখানে যদি লাগাই, ধরো এই পয়েন্টে যদি লাগাই দিই, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা দেখাবে কত, এই পয়েন্টের ভোল্টেজ কত, 5.5 ভোল্ট। হ্যাঁ, অসিলোস্কোপে চলে যাও, এই যে দেখো ভোল্টেজ দেখাচ্ছে, দেখছো? এই যে সবুজটা জি স্যার। একটু মোটা করে দিই। এই যে এটা হচ্ছে অসিলোস্কোপে দেখতে পারবা। একইভাবে কারেন্টটাও দেখতে পারবা। এই যে কারেন্ট মার্কার দিয়ে তুমি মনে করো এই এলিমেন্টের কারেন্ট দেখতে চাও, এটা আবার লাগানোর ঠিক জায়গায় না লাগাইলে ইরর আসে আর কি। ধরো এখানে লাগাইলে, এই যে এখন আসছে, মানে এলিমেন্টের মাঝখানে লাগানো যায় না, সব জায়গায় হয় আর কি। যেমন পাওয়ারটা লাগাইতে হয় মাঝখানে, আর কারেন্ট গুলো সাইডে সাইডে লাগাইতে হয়। তাহলে এখন এই যে এখানে কারেন্টটা দেখাবে, কারেন্টটা কত, 1 পয়েন্ট, এটা না? জি স্যার। 1.846। এটা অসিলোস্কোপে গেলে দেখতে পারবে, এই যে কারেন্ট দেখা যাচ্ছে। এখন কারেন্ট যেহেতু এখানে ভোল্টেজ কারেন্ট একসাথে, এই কারণে উল্টাপাল্টা দেখাচ্ছে। তাহলে এই দুইটা ডিলিট করে দিই, আমি ভোল্টেজ ডিলিট করে দেই আর ওয়াট ডিলিট করে দিই, তাহলে দেখতে পারবো। সিলেক্ট করে ডিলিটে চাপ দিচ্ছি আমি। এই যে একটু মোটা করে দিলাম, এই যে এটা দেখো এখন কারেন্ট দেখা যাচ্ছে না? জি স্যার। কালারটা একটু চেঞ্জ করে দেই, মনে করো হলুদ দিয়ে দিলাম। কারেন্ট কি মাইনাস দেখাচ্ছে না নেগেটিভ? জি স্যার। আমি যদি এটা এই সাইডে লাগাইছি, আমি যদি এই দিকে লাগাইতাম তাহলে পজিটিভ দেখায়। রেজিস্টরের এই দিকে লাগানোর কারণে নেগেটিভ দেখাচ্ছে। আমরা জানি যে তোমার প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয় এটা। হ্যাঁ, প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়, তাহলে এদিকে লাগানোর কারণে নেগেটিভ দেখাচ্ছে। এটাই যদি আমি এখানে লাগাই দিই, এখন দেখবো পজিটিভ দেখাবে। দেখছো পজিটিভ দেখাচ্ছে? জি স্যার। কারেন্টের ফ্লোটা স্যার কোন দিকে সেটা ইন্ডিকেট করে। এখন পজিটিভ দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে ছোটখাটো কিছু জিনিস তোমাকে শিখে নিতে হবে। এই সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে কিনা? সিমুলেশন ডিসপ্লেটা আরেকবার যদি দেখানো যাইতো, মানে শো করে, আসলে শো করে, তোমার এটা অভিজ্ঞতা থেকে বুঝতে হবে। যেমন দেখো, আচ্ছা এটা দেখাই একটু, শো তো অবশ্যই করে। যেমন ধরো এখানে যদি কানেকশনটা ভুল থাকে, এখন যদি রান করো তাহলে তো অবশ্যই ভুল দেখাবে। দেখো এখানে একটা ভুল দেখাচ্ছে, দেখো কি লিখছে, simulation aborted because there are errors during net listing, please refer to the session log। এখানে একটা মেসেজ আসে, বুঝতে হবে আর কি, এখানে ভুল আসে আর এরর আসে, বুঝতে পারছো? আচ্ছা, এরর আরো কিছু কারণে আসতে পারে, যেমন তোমার যদি সেটিং ঠিক মতো না হয় এরর আসতে পারে, সেটিং ঠিক মতো না হলে। আরেকটা জিনিস দেখাবো, এখানে আজকে কিন্তু অনেকগুলো নিয়ম শিখাবো। যেমন ধরো যদি একই পেজে, এটা একটা পেজ না, এটা একটা পেজ, একই পেজে যদি একাধিক সার্কিট থাকে তখন কি হবে? এই একটা পেজ, এখন এটাকে আমি একাধিক সার্কিট, আরেকটা সার্কিট মনে করো আমি এটা কপি করলাম, কপি করে যদি আমি পেস্ট দিই কন্ট্রোল বি, তাহলে দেখো একই সার্কিট আবার পেস্ট করতে পারি আমি ইচ্ছা করলে। এখন যদি আমি রান করি তাহলে কিন্তু ইরর দেখাবে, রান করলে ইরর আসবে। কারণ কি? এর কারণ হচ্ছে এলিমেন্টের নামগুলো একই হওয়া যাবে না, এলিমেন্ট গুলো ডিফারেন্ট হইতে হবে।
যেমন এটা চেঞ্জ করে যদি E1 নাম দাও তাহলে ঠিক আছে। এটা R1 আছে, আর 4 1 2 3 অলরেডি ইউজ হয়েছে। প্রাইম দিলাম 1 2 3 হ্যাঁ 1 2 3 আমি ইউজ করছি, সুতরাং এটা আর ইউজ করতে পারবো না। তাহলে R4 R5 আর 6 R6 এই তিনটা নাম দিলাম। এখন এরর আসবে না, কিন্তু ভ্যালু সেম থাকলে কোনো সমস্যা নাই। ভ্যালু সেম থাকলে কোনো সমস্যা নাই। ভ্যালু আমি চেঞ্জ করে দিতে পারি, ধরো 50 এর জায়গায় আমি 500 এর জায়গায় 600 দিলাম, আমি চেঞ্জ করে দিলাম, এটা কোনো সমস্যা নেই। চেঞ্জ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নেই। এখন এরর আসবে না। এখন যদি আমি এরর আসে নাকি, এরর কিন্তু আসে না, আসছে। এখন ভোল্টেজ দিলে এই ভোল্টেজ শো করতেছে, কারেন্ট দিলে কারেন্ট শো করতেছে, ওয়াট দিলে পাওয়ার শো করতেছে, মানে এরর কিন্তু আসে না, আসছে। না স্যার কিন্তু যে কোনো একটা রেজিস্টর, মনে করো এটার মান যদি আমি R1 দিয়ে দিতাম তাহলে এরর আসতো। যেমন এটা ধরো R1 নাম দিলাম, এখন কিন্তু এরর আসবে। দেখছো এই যে এরর আসছে না, কারণ নাম কিন্তু এক হয়ে গেছে। নাম এক এখন বলো এটা 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 এবং এটা হ্যাঁ দেওয়া যাবে, হ্যাঁ করা যাবে। যেমন দেখাই এখানে অসিলোস্কোপ দিতে চাচ্ছ, তাই তো? তাহলে যদি অসিলোস্কোপ লাগাই, তুমি যে কোনো অসিলোস্কোপও দিতে পারো, ভোল্টেজও দিতে পারো। তোমার উদ্দেশ্য কি? ভোল্টেজ দেখাতো না? হ্যাঁ অসিলোস্কোপ দিলেও হবে। প্রথমটা পজিটিভ, তারপর একটা নেগেটিভ। তাহলে দেখো একটা হচ্ছে সবুজ কালার, একটা লাল কালার, ওখানেও এরকমই হবে। সবুজটা 12 ভোল্ট, লালটা 17 ভোল্ট। এই যে দেখো 12 17। এখন দেখো তুমি আসলে কিভাবে দেখতে চাচ্ছ, এটা স্কেলিংটা চেঞ্জ করা যায়। এখানে অনেক কিছুই শিখার আছে তো, ছোট ছোট। যেমন ধরো আমি যদি এখানে এক্সিসটা চেঞ্জ করতে চাই, এখানে ক্লিক করে আসতে পারবা, অথবা প্লটে গিয়ে এক্সিস সেটিং থেকে আসতে পারবা। এই প্লটে গিয়ে এক্সিস সেটিং থেকে আসতে পারবো, অথবা এখানে ক্লিক করলেও চলে আসবে। এখন আমি চাচ্ছি ওয়াই এক্সিসটা আমি ইউজার ডিফাইন, অর্থাৎ এখানে আমি চাই 0 থেকে শুরু করে মনে করো 40 ভোল্ট পর্যন্ত দেখবো, বা 30। তাহলে 0 থেকে 30 ভোল্ট চলে আসে। তাহলে এখন ভালো দেখা যাচ্ছে। একটু মোটা করে নেই, দেখতে সুবিধা। প্রপার্টিতে গিয়ে উইডথটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এখন এরকম দেখতে চাচ্ছ না আর অন্য কিছু দেখতে চাচ্ছ? এটা অবশ্যই আসবে, কারণ একই স্কেলে তো আসতে হবে। আবার দুইটা আলাদা গ্রাফও এখানে প্লট করা যায়, এটা পরে দেখানোর ইচ্ছা ছিল। মানে ইচ্ছা করলে তুমি দুইটা আলাদা আলাদা গ্রাফ করতে পারো, ইচ্ছা করলে। এটা এখন এখানে আছে, এগুলো বিভিন্ন পয়েন্ট ইন্ডিকেট করে আর কি, আরবিটারি কিছু পয়েন্ট ইন্ডিকেট করতেছে। এটা গ্রাফটা প্লট করার জন্য যাবে না, কিছু প্লট ইন্ডিকেট করতেছে আরবিটারি কিছু পয়েন্ট। আচ্ছা এখন এটাতে ওই প্লট অ্যাড করার দরকার নাই, এটা পরে এক সময় দেখাবো প্লট অ্যাড করে। এখন ধরো এটা একটা পেজ, তাই না? এটা একটা পেজ না? এই পেজে তুমি দুইটা সার্কিট করছো। এখন যদি আমার এরকম হয় যে একটা পেজে আমি অনেকগুলো সার্কিট করতে চাই, যেমন এই পেজে তুমি করছো, আমার যদি এরকম হয় যে এই সার্কিটটা অনেক বড়, আমার দুইটা সার্কিট অনেক বড়, 3 নাম্বার সার্কিট ড্র করার জায়গা পাচ্ছি না, তখন কি করবা? এখানে যদি সার্কিট ড্র করার জায়গা না থাকে তখন কি করবা? স্যার জুম আউট করে করব। ধরো তুমি এখানে জুম আউট করলা, ঠিক আছে, তারপরেও যদি এখানে জায়গা শেষ হয়ে যায় তখন
তখন নতুন পেজ ক্রিয়েট করা যায়। যেমন এখানে দেখো, এই যে এখানে একটা অপশন আছে, নতুন পেজ খোলা যায়। এটা ছিল পেজ 1, এটা পেজ 2, তাহলে নতুন একটা পেজ খুলতেছে। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে একই প্রজেক্টের আন্ডারে, একই প্রজেক্টের আন্ডারে। এটা আজকে প্রথম ক্লাসে তোমাদেরকে শিখাই দিচ্ছি। হয়তোবা এটা কখনো কাজে তোমাদের নাও লাগতে পারে, বা কেউ যদি লাগাইতে চাও কাজে লাগতে পারে, কিন্তু এটা জানা দরকার আছে যে একাধিক পেজের কাজটা কি আসলে। একাধিক পেজটা একই জিনিস, মানে জাস্ট একই পেজে যেমন তুমি দুইটা ফিগার যেমন প্লট করলো না একই পেজে, 2 নম্বর পেজটাকেও তুমি 1 নম্বর পেজের অংশ হিসেবে তোমাকে মনে করতে হবে। অর্থাৎ এখানে যদি তুমি কোনো ফিগার ড্র করো, সেখানেও তোমার খেয়াল রাখতে হবে কোনো এলিমেন্টের নাম যেন ডুপ্লিকেট না হয়। বুঝতে পারছো কথাটা? কপি করা যাবে? এখন যদি তুমি মনে করো, এই যে দেখো এখানে 2টা পেজ ক্রিয়েট হয়েছে, খেয়াল করো। তুমি যদি এখান থেকে একটা সার্কিট আমি নিয়ে আসি, মনে করো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখন কিন্তু এই যে দেখো এলিমেন্টের নামগুলো ডুপ্লিকেট হওয়ার কারণে এরর আসবে। স্যার এটা স্যার কেমন আনছেন স্যার, 2টা পেজ একসাথে স্যার এই জিনিসটা? এটাও যে ছোট করলেই চলে আসে। হ্যাঁ, আবার ধরো তুমি এটা ছোট করলা, এখানে থেকে গেল, এই যে এখান থেকে পাবা, এই যে এই জায়গাটা থেকে, এখানে স্ক্যামেটিক এর ভিতরে এই যে পেজ 1 আছে, আবার পেজ 2 আছে। জি স্যার বুঝছি। হ্যাঁ, ডিলিট হয়ে যাবে। তুমি ওই ক্রস চিহ্নটা চাপ দেওয়ার দরকার নাই, মানে আমাদের তো আসলে ক্রস করার দরকার নাই। আমরা যেটা করি এটাকে একসাথে কাজ করা যাবে? হ্যাঁ, এটাকে ছোট করে নিবা। ছোট করলে তুমি খুঁজে পাবা। আর যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে, তুমি এটা ছোট করে রাখতে পারো, এই যে এখানে ছোট করে থেকে যাবে এই জায়গাটা। এখানে এটাই আমি বুঝাইতেছিলাম তোমাকে। এখানে তুমি যেখানেই ক্লিক করো না কেন, 2টা পেজ একসাথে কাজ করবে, মানে 2টা পেজ একসাথে কাজ করবে। এবং তুমি যদি, ওই জন্যই বললাম যে স্যার আউটপুটটা কোনটার বুঝবো, পেজ কোনটার? এখানে সবগুলোরই আউটপুট আসবে একসাথে। তুমি যদি এখানে, এই জন্য রেজিস্ট্যান্সের মান যদি ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু এরর আসবে। এই জন্য একাধিক পেজে কাজ করার ঝামেলা আছে। তুমি যদি, এটা তো নর্মালি কেউ কাজ করে না, আমি কিন্তু কাজটা শিখাই দিচ্ছি আর কি। কখনো যদি করতে চাও তাহলে তোমার রেজিস্টার মানে এলিমেন্টের নামগুলো আলাদা আলাদা হইতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এটা একসাথে কাজ করবে। স্যার রেজিস্টরের মানটা ডুপ্লিকেট হবে মানে এটা ডুপ্লিকেট কিভাবে হবে? এই যে যেমন দেখো এখানে দেখাই, এই যে দেখো এখানে ডুপ্লিকেট হচ্ছে কিভাবে, এখানে R4 আছে, এখানেও R4 আছে, এখানে E1 আছে, এখানেও E1 আছে, তাহলে ডুপ্লিকেট হয়ে গেল না? স্যার আগে বলছিলেন। যেমন ধরো এটা হ্যাঁ, ডুপ্লিকেট নামে ডুপ্লিকেট হলে সমস্যা আছে। যেমন এখানে তুমি যদি R7 নাম দাও তাহলে আর ডুপ্লিকেট হইলো না। আমার এখানে আছে কত, 1 2 3 4 5 6, তাহলে 7 নাম দিতে পারবা, এখানে 8 নাম দিতে পারবা, এখানে 9 নাম দিতে পারবা, তাহলে আর ডুপ্লিকেট হইলো না। আর এখানে দেখো E1টাও কিন্তু ডুপ্লিকেট, E1 2 টাকায় আছে, তাহলে এটা E1 দেওয়া যাবে না, এটা E2 দিলে ঠিক আছে, আর কোনো এরর আসবে না। বুঝতে পারছো কথাটা? জি স্যার। হ্যাঁ, অটো সেভ হয়ে গেছে। যেমন ধরো তোমাদের দেখাই, এই যে দেখো ফাইলটা দেখো, দেখো এখানে কিন্তু এই যে সবগুলো চলে আসছে, খেয়াল করছো? এখানে অনেক কিছু চলে আসছে না, এখানে জি স্যার চলে আসছে নাকি? চলে আসছে যে আজকে যতগুলো কাজ করছো এগুলোর মধ্যে অনেক কিছু চলে আসছে এখানে। এবং সেটিং যদি তুমি আরো সেটিং করো, দেখো সেটিং 1 এর জন্য কতগুলো ক্রিয়েট হয়েছে। আমি যদি আরেকটা সেটিং তৈরি করি সেটার জন্য এতগুলো ফাইল তৈরি হবে।
যেমন ধর একটা এক্সাম্পল দিই, এখানে যদি আমি ই রাখি তাহলে দেখো এটা ইটা কিন্তু এটার সাথে ডুপ্লিকেট হয়েছে। এখন রান করে দেখো ইরর আসবে, দেখছো ইরর আসছে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমি চেঞ্জ করে দেই, ই2 নাম দিলাম, তাহলে আর ইরর আসবে না। এই যে ইরর আসে না, এখন আর ইরর, ঠিক আছে? এবং তিনটা ফিগার কিন্তু একসাথেই কাজ করানো সম্ভব। যেমন ধরো অসিলোস্কোপ যদি আমি এটা অফ করে দিই, এটা অফ করে দিলাম, এইখানে যদি লাগাই এটাও কাজ করবে। দেখো এখানে 17 ভোল্ট আছে, 17 ভোল্ট দেখাবে। এই যে 17, এখানে একসাথে তিনটা দেখাচ্ছে, আমি ইচ্ছা করলে অন্যগুলো অফ করে দিতে পারি। না না, এটা রান হয়ে গেছে, একবার রান করছি তো, রান করার ফলে তিনটা একসাথেই অন হয়েছে। এই যে দেখো, এই যে 17টা দেখাচ্ছে নীল, তুমি কালার দেখে বুঝতে পারবা এই যে নীল, বুঝছো? কালার দেখে চিনা যায়। আবার যদি এটা কিন্তু রান হয়ে আছে, এটা এটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখো, খেয়াল করো, এই যে দেখো, এই যে দেখো, এই এখন কিন্তু কোনো কালার নাই, তুমি একটু দেখো, ক্লিক করার সাথে সাথে দেখো কালার হয়ে গেছে না? তার মানে এটা অন হয়ে গেছে অলরেডি। আবার দেখো, এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে না? কালার চেঞ্জ হওয়া মানেই হচ্ছে এটা ওইখানে চলে আসছে, এই দেখো চলে আসছে, এই ভোল্টেজ গুলো সবগুলো চলে আসছে। এই যে এখানে নিচে লেখা আছে যেটা কোনটা, এটা কি ভোল্টেজ লেখা আছে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের ভোল্টেজ গুলো ছিল এখানে 12, 17 আর 17। আচ্ছা এখন দেখো, আমরা একটু ওহমস ল দেখতে চাইছিলাম, এখন তো সময় নাই, আর কতক্ষণ আছে আজানের? স্যার অলমোস্ট 20 মিনিট। স্যার, না, আরো কম। কম স্যার আছে। 10 মিনিট আছে স্যার। স্যার, স্যার 10-15 মিনিট স্যার। 10-12 মিনিট আছে স্যার। আচ্ছা, একটু আগাই, তারপর আজান দিলে ব্রেক দিয়ে আবার নামাজের পর শুরু করবো। ইনশাআল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা এখন আমরা একটা কাজ করি, এটা ডিলিট করে দিই, আপাতত ডিলিট করি, আমার দরকার নাই, ঝামেলা করতে পারে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এখানে সফটওয়্যার একটা সমস্যা হচ্ছে যে ওই সিমুলেশন বার যেটা আছে, যেখান থেকে স্যার আপনি ওই ভোল্টেজ তারপরে ইয়া কি বলে এগুলো স্যার নিচ্ছেন, বারটা আমার এখানে শো করতেছে না, মানে সেকেন্ড যে বারটা আছে স্কেমেটিক লেখা স্যার, স্কেমেটিক 1 সেটিং 1 লেখা বার যেটা আছে ওইটা। আচ্ছা, হ্যাঁ, এটা কি বলবো এখন? এটা কি স্যার মানে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ আছে? এটা তো ধরেন শর্টকাট একটা মেথড, এখানে ফাইল থেকে বা ওইরকম কোনো ভাবে নেওয়ার। এটার জন্য সিমুলেশন বের করতে হবে। আচ্ছা, তুমি তোমার ইয়েটা শুরু থেকে একটু দেখাতে পারো আমাকে ইচ্ছা করলে। আচ্ছা, তোমরা কি কেউ প্র্যাকটিস করছো? আমি যতটুকু করছি এতটুকু কি আসতে পারছো নাকি কেউ? আমি একবার করছিলাম, করে আবার বন্ধ করে আবার নতুন করে শুরু করছি। স্যার আমার সফটওয়্যার স্যার এই ক্যাপচার ইয়াটা আসতেছে না স্যার, অনেকক্ষণ ধরে গুতগুতি করতেছি, আবার আনইনস্টল করে ইনস্টল করা লাগবে স্যার। কেউ একজন দেখাইতে পারো কিনা সমস্যা, যে তুমি যেটা বললা? স্যার আমি ডিজাইনটা আরেকবার করে দেখাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ইনস্টলটা করতে হবে ওইটা একটু হেল্প করলে স্যার ভালো হয়। স্যার ওটা কি ভিডিও একদম সব বরাবর ইনস্টল হয়ে স্যার সবগুলো আসে। কি করলে? ওই যে ইউটিউবে একটা ভিডিও লিংক দিছি না মেসেঞ্জারে, ওইটা শাকিল একটা ভিডিও লিংক দিছে, দেখ না, ওটা দেখে করতে হবে। স্যার আপনি স্যার যেটা দিছেন ওখানে স্যার রিডমি যেটা আছে ওই ইনস্ট্রাকশনটা ফলো করলে স্যার হয়। এটার মধ্যেই দেখে স্যার রেকর্ডটা অন করলে ভালো হয়। রেকর্ডটা তাহলে অন করি। Recording in progress. রিজিউম রেকর্ডিং। ওহমস ল দেখানোর জন্য এটা ডিলিট করে দেই। একটু জুম ইন করে, রেকর্ড চলতেছে তো না? জি স্যার। আমার রেজিস্টার এতগুলো
রেজিস্টর তো এতগুলো দরকার নাই, ওহমস লতে আমরা একটা রেজিস্টর ইউজ করলেই ডিলিট করে দিচ্ছি, ওয়্যারিং গুলো ডিলিট করে দিই। এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা গ্যাপটা ওয়্যারিং করে পুরা করে দিই। পেজ কি আরেকটা ছিল, ওটা তো মনে হয় ডিলিট করছি আমার ধারণা। এখন এখানে ওহমস ল এর ক্ষেত্রে আমরা কি করবো, ভোল্টেজটা ভ্যারি করবো, তাই না? জি স্যার। জি স্যার। যেহেতু ভোল্টেজটা ভ্যারি করবো, তো এখানে এই ভোল্টেজের মান এখানে কোনো ব্যাপার না, মান যে কোনো মান থাকলেই হবে, এটাকে ভ্যারি করবো। এখানে মান 0 থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে ভোল্টেজ ভ্যারি করে আমরা কারেন্টের মান দেখতে চাই, এটা হচ্ছে ওহমস ল। অর্থাৎ এইদিকে আমি ভোল্টেজ প্লট করব, এবং কারেসপন্ডিং কারেন্টটা দেখব। এখন যদি রেজিস্ট্যান্সের মান R1 R2, এখানে R2 গ্রেটার দেন R1, এটাই হচ্ছে ওহমস ল। তাহলে এই প্লটটা আমরা দেখতে চাচ্ছি, এই যে প্লটটা। এখন দুইটা কার্ভ একসাথেও আনা যায়, এটা আবার একটু জটিল সিস্টেম, এটা দেখাবো না, যা শুধু একটা কার্ভ কিভাবে আসে এটা দেখাবো। এই একটা কার্ভ কিভাবে আসে, এই একই সিমুলেশন সেটিং এর উপর আমি কাজ করতে পারবো ইচ্ছা করলে। তাহলে এটা কাজ করতে গেলে, আচ্ছা রেজিস্ট্যান্সের মানটা নরমাল আর লিখি, 0.5 কে দেওয়া আছে। তাহলে সিমুলেশন সেটিং এ যাই, এখানে ডিসি সুইপ ইউজ করতে হবে। ডিসি সুইপে আমি এই ভোল্টেজ সোর্সটা ভ্যারি করতে চাচ্ছি, তাহলে এই সোর্সের নামটা আমাকে হুবহু দিতে হবে। তারপরে স্টার্ট ভ্যালু 0 থেকে মনে করো আমি 12 ভোল্ট, ইনক্রিমেন্ট 1 করে দিতে পারি। এখন এটা তোমাদের ইচ্ছা, তুমি অন্যভাবেও দিতে পারো, ধরো 12 ভোল্ট পর্যন্ত না দেখে 20 ভোল্ট দিতে পারো, ইনক্রিমেন্ট 4 5, তোমার ইচ্ছা দিতে পারো। তাহলে আমি 0 থেকে 12 পর্যন্ত দিছি, মানে ইনক্রিমেন্ট 1 করে, তার মানে 0 ভোল্ট 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 5 6 7 8 9 10, এভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য ভ্যালুটা ক্যালকুলেট করো। তাহলে এই হচ্ছে প্রাইমারি সুইপের কাজ। যেমন দেখো আগে আমরা টাইম ডোমেনে কাজ করছিলাম, টাইম ডোমেন, এখন ডিসি সুইপ। তাহলে ডিসি সুইপে যখন কাজ করব তখন আমার ভোল্টেজটা ভ্যারি করবে, অর্থাৎ এক্স এক্সিসে এই ভিটা আসবে, এক্স এক্সিসে ভি আসবে, বুঝতে পারছো? আগে কিন্তু এক্স এক্সিসের টাইম ছিল, টাইম ডোমেনে কি ছিল, এক্স এক্সিসের টি ছিল, টি। এখন ভি আসবে, রান করি। তাহলে তুমি ইচ্ছা করলে নতুন সিমুলেশন প্রোফাইলও খুলে নিতে পারো। এই দেখো চলে আসছে ভোল্টেজ, কত আসছে 0 থেকে, যেটা সেট করছি ওইটাই, এটা ইচ্ছা করলে তুমি চেঞ্জ কিন্তু 12 যেহেতু দিছি 12 পর্যন্তই আসবে।
এখন ওয়াই অ্যাক্সিস সেটিং করার জন্য ওই যে অ্যাড ট্রেস থেকে সেট করতে হবে, অ্যাড ট্রেস। বুঝতে পারছো? অথবা এখান থেকে ট্রেস, এই যে এখান থেকে এই অ্যাড ট্রেস। এখানে তুমি এই আই দিতে পারো অথবা আই আর দিতে পারো। দেখো এখানে নেগেটিভ আসছে, কিন্তু খেয়াল করছো? জি স্যার। জি স্যার। অনেক সময় নেগেটিভ আসে, আমরা অন্য আই আরটা সিলেক্ট করি, আই আর, এটাও নেগেটিভ আসছে, খেয়াল করছো? আই আর, এটাও নেগেটিভ আসছে। আই ই আই আর দুইটাই নেগেটিভ আসছে। আমরা এটাকে পজিটিভ ভাবে দেখতে চাই, তখন কি করব? দুইটা কাজ করা যায়। একটা হতে পারে যে এখানে আমি আগে একটা মাইনাস দিয়ে দিব, তাহলে পজিটিভ হয়ে গেল। বুঝতে পারছো? এটাও একটা কাজ, এটা করা যায়। আরেকটা কাজ করা যায়, এটা আমি নেগেটিভ দিতে যাচ্ছি না। এই রেজিস্টারটাকে উল্টাই দিতে পারি। উল্টাইলে এই যে উল্টাই দিচ্ছি এখন। আবার যদি রান করি, এখন দেখো সোজা আসবে, সোজা আসছে না এখন? জি স্যার। এই ছোটখাটো জিনিসগুলো তোমাদের মানে একটু মাথায় রাখতে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। এটা আসলে 2 করে বাড়ে নাই, এটা এমনি দেখাচ্ছে আর কি। স্যার আমাদের স্যার রেজিস্টার তো স্যার কোনো স্যার পোলারিটি নাই যে প্লাস মাইনাস, তাহলে স্যার রেজিস্টারটা ঘুরাই দেওয়ার কারণে স্যার আমার কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে কেন? রেজিস্টরের আসলে পোলারিটি নাই, সেটা ঠিক আছে, কিন্তু মনে করো এখানে রেজিস্টরের যে কোনো একটা মাথাকে, এই একটা মাথাকে সে ধরে নেয়, বুঝছো? না এদিকে, এদিক দিয়ে যে কারেন্ট, এটা যদি পজিটিভ হয়, এদিকের কারেন্টটা কিন্তু নেগেটিভ হবে। জি স্যার। এটা রেজিস্টরের পোলারিটি না, ঠিক? এখানে আরেক কিছু বুঝতে হবে তোমাদের, আস্তে আস্তে বুঝতে পারবে। এখানে যে এলিমেন্ট গুলো আছে না, এটা দুইটা মাথা ধরে নেয়, এবং এটা একটা মাথা, এটা একটা মাথা, এইটা একটা মাথা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। মনে করো এটারে 1 ধরে, এটাকে 2 ধরে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেই, আমি যদি আই না প্লট করে, এই যে এটা খেয়াল করো একটু, বি আর 1, 1 মানে কি? বি আর 1 মানে কি বলতো? এইটা মানে কি আর এটা মানে কি? এটা কি রেজিস্টারের প্রথম প্রান্ত দ্বিতীয় প্রান্ত? এক্স্যাক্টলি, প্রথম প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত ধরে। এই মাথাটা দিলে হয়তোবা দেখবা এই ওহমস ল এর মতো প্লট করছে, কিন্তু যদি আমি R2 দিতাম, তাহলে কিন্তু গ্রাউন্ড, এটা 0 আসবে। দেখো এটা 0 আসছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আর এর দুইটা মাথা, এটা হচ্ছে এটাকে 1 ধরতেছে, এটাকে 2 ধরতেছে, এটা 1, এটা 2। তুমি যদি রেজিস্টারটা ঘুরায় দাও, এই মাথাটা কি 1, এই মাথাটা হচ্ছে 1, আর এই মাথাটা হচ্ছে 2।
এখন যদি রেজিস্টারটা তুমি ঘুরায় দাও তাহলে দেখবা তুমি 1 দিলে 0 আসবে দেখবা। যেমন এটা যদি আমি ঘুরায় দিই এখন, এই দাও ঘুরাই দিছি, এখন ঘুরাই দিছি না, এখন দেখবা 1 দিলে 0 আসবে। এই যে 1 দিছি 0 আসছে দেখো। এখন এই মাথাটা 1 হয়ে গেছে, এইটা 1 ছিল, এখন এইটা 1 হয়ে গেছে। 1 হলে এটা 0 হবে না? স্যার মানে 1 বলতে এই পয়েন্টের ভোল্টেজটাকে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা 0। জি স্যার আপনার সাথে আছে। আর VR2 দিলে তুমি ওহমস ল এর মতো একটা লিনিয়ার কার্ভ দেখতে পারবা। এটা হচ্ছে ভোল্টেজ কিন্তু কারেন্টের সমানুপাতিক। বুঝতে পারছো? হবে না তা না, বুঝলে ভালো, আর বুঝে করলে ভালো। সরি আর মাইকটা অফ করে কি করছো? স্যার আগের মাইনাসের চেয়ে স্যার এখন স্যার জিনিসটা ক্লিয়ার করেন স্যার, এটা আরো আরো ভালো হচ্ছে স্যার। এভাবে রিপ্রেজেন্ট করলে ভালো আর কি। নেগেটিভ স্যার এই সফটওয়্যারে কোনো ফল্ট? না, সফটওয়্যারের ফল্ট না তো, এটা সফটওয়্যারের কোনো সমস্যা না। এটা রেজিস্টরের দুই মাথা দুই ভাবেই করা আর কি। স্যার প্র্যাকটিক্যালে তো স্যার ওইরকম না, এটা তো সফটওয়্যারের মধ্যে হবে, মানে প্র্যাকটিক্যালে তো স্যার রেজিস্টারের পোলারিটি থাকে না, মানে এখানে রেজিস্টরের পোলারিটি এখানেও নাই, এখানে তো রেজিস্টরের পোলারিটির ফ্যাক্টর আসতেছে না। এখানে তোমার বুঝতে হবে যে তুমি যদি প্র্যাকটিক্যালি অসিলোস্কোপ যদি তুমি এই জায়গায় লাগাও তাহলে 0 আসবে না। তুমি যদি প্র্যাকটিক্যালি যদি মনে করো তুমি অ্যামিটার যদি উল্টা লাগাও তাহলে কি আসবে? নেগেটিভ ভ্যালু আসবে না? অবশ্যই নেগেটিভ ভ্যালু আসবে। এটা সফটওয়্যারের কোনো সমস্যা নাই, এখানে এখানে বুঝে নিতে হবে তোমাকে। এটা রেজিস্টরের পোলারিটি ইন্ডিকেট করতেছে না এই জিনিসটা, বুঝছো? মানে কারেন্টটাকে কখনো এদিক দিয়ে চিন্তা করতেছে, কখনো এদিক দিয়ে চিন্তা করতেছে, বুঝছো? আমাদের দায়িত্ব হচ্ছে রেজিস্টরটাকে এমন ভাবে কানেক্ট করা যাতে করে 1 নম্বর প্রান্তটা উপরে থাকে আর 2 নম্বর প্রান্তটা নিচে থাকে। এভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে সমস্যা হবে না। এটা একটু বাসায় চিন্তা করো, তাহলে পারবা। এটা তো স্যার রান করার পরে আমরা বুঝতে পারবো। রান করার পরে বুঝতে পারবে, আগেও বুঝতে পারবো। যেমন আমি একটু বলি, দেখো আরেকবার দেখো, আরেকবার দেখাই। মনে করো একটা রেজিস্ট্যান্স দিলাম আপনি, হ্যাঁ, এই যে রেজিস্ট্যান্সটা আমি এখানে বসালাম, এই রেজিস্ট্যান্সের এই বাম দিকের মাথাটা 1, ডান দিক এখন যদি আমি এটাকে ঘুরাই দিই, মনে করো আমি, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। একটা কল আসছিল, কলের আওয়াজ শুনতে পাচ্ছ? না স্যার, মিউট হয়ে গেছিল। আচ্ছা দেখো, এই যে দেখো, কল আসলে, এই গ্রামীণে কল আসলে তখন বন্ধ হয়ে যায়। আচ্ছা দেখো, এই দেখো, এটা কিন্তু এখন এই যে মাথাটা ঘুরে গেছে, এটা এইভাবে ঘুরছে, বুঝতে পারছো রেজিস্টরটা? আরেকবার দেখো, কন্ট্রোল আর দেই, এই দেখো কন্ট্রোল আর, এখন কিন্তু
এইটা 1 নাম্বার হয়ে গেছে, এটা 1, এটা 2। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এখন যদি তুমি এই অবস্থায় রেজিস্টারটা লাগাও, এই অবস্থায় আমি তো ঘুরায় ফেলছি, তুমি যদি ঘুরায় লাগাও তখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। এখন তুমি যদি এটা লাগাও, ধরো আমি এটা উল্টাই দিচ্ছি, এটা তোমার মনে রাখতে হবে তাহলে এই জায়গাটায় এটা এখন 2 হয়ে গেছে আর এটা 1 হয়ে গেছে, আমি তাই বললাম, কিন্তু খেয়াল রাখো এটা 2, এটা 1, খেয়াল রাখবা। তাহলে এখন যদি তুমি ভি আর 1 সিলেক্ট করো তাহলে কি ভোল্টেজ দেখাবে? নেগেটিভ। না না, ভি যদি দেখায়, ভি আর 1 দেখায়, কি আসবে? 0 দেখাবে। 0 ভোল্ট আসবে স্যার। হ্যাঁ, 0 দেখাবে, বুঝছো? এখানে R1 নাম হয়ে গেছে, এখানে R1 আসবে। এখন যদি আমি 1 টার্মিনালের ভোল্টেজ দেখতে চাই তাহলে 0 ভোল্ট দেখাবে না? জি স্যার। হ্যাঁ, এই জন্য লাগানোর সময় তুমি যদি এটা খেয়াল রাখো যে তুমি কোন দিক লাগাইতেছো, তাহলে আর সমস্যা নাই, এটা সফটওয়্যারের কোনো দোষ নাই। বুঝতে পারছো কথাটা আমি কি বলতে চাচ্ছি? স্যার এটা প্রতিবার 90 ডিগ্রি করে ঘুরবে না? দেখো এখন আমি যদি এটাকে দেখো রান করছি, দেখো খেয়াল করো, দেখো 1 নাম্বার টার্মিনালটা উল্টাই দিছিলাম, কিন্তু দেখো 1 নাম্বার টার্মিনালটা 0 হয়ে গেছে না? এখন 0 হয়ে গেছে। আমি এটাই বলছিলাম যে 1 নাম্বার টার্মিনালটা কিন্তু এই যে আমি রোটেট করে 1 এদিকে থাকার কথা, কিন্তু আমি কিন্তু ঘুরাই দিছি, একটা কিন্তু ঘুরাই দিছি আমি। কিন্তু নরমালি যখন তুমি একটা রেজিস্টর নিবা, ধরো এখান থেকে আমি একটা রেজিস্টর নিলাম, নেওয়ার সময় কিন্তু এটা প্রথমে 1টা বাম দিকে থাকে, এইটা 1 থাকে, এইটা 2 থাকে। এখন যদি আমি রোটেট করে নেই তাহলে তো ঘুরে গেল জিনিসটা। জি স্যার, বুঝছি। বুঝছো কথাটা? হ্যাঁ, খেয়াল রাখা লাগবে এটা। এটা প্রথম থেকে একটু তোমাদের কাছে কমপ্লেক্স মনে হচ্ছে, আসলে এত কমপ্লেক্স না কিছু একটা। আচ্ছা, এইটা তাহলে ওহমস ল তোমাদেরকে দেখালাম। এখন তোমরা ওহমস লটা দেখো, এখানে রিপোর্টটা দেখাই, রিপোর্টটা মনে হয় আপলোড করছি, তোমাদেরটা আপলোড করি নাই। এটা না নাকি? এটা মনে হয়। আচ্ছা, তোমাদের ক্লাসরুমে কি আপলোড করছি? রিপোর্ট নাম্বার একটাই আপলোড করা হয়েছে। স্যার আমাদের একটা ল্যাব রিপোর্ট লিখতে দিয়েছেন স্যার, এটা কিসের উপর এটা বলেন না। স্যার নিউমেরিক্যাল ল্যাবেরটা দিয়ে দিয়েছেন স্যার, 2306 মেবি। ও আচ্ছা, এটা থার্ড সেমিস্টারের স্যার, মানে ভুল বছর তো দিচ্ছে। এটা 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 তোমাদের না? না স্যার এটা আমাদের। ব্ল্যাক। ওহমস ল।
তাহলে এটা তোমাদের রিপোর্টের ডেডলাইন কবে? গত ক্লাসে তো কোনো কিছু ছিল না, তাই না? না স্যার। আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ না? 9 তারিখ স্যার, আজকে 9 তারিখ, নিচে 16 তারিখ তাহলে 15 তারিখ ডেডলাইন। পর্যন্ত। আচ্ছা, এখানে কি আছে এটা দেখি। স্যার এখানে রিপোর্ট কি অর্কেডের- ওয়ার্ডে লিখে জমা দিলে হবে? আমি চাচ্ছি যে এটা এমএস ওয়ার্ডেই করো, করে পিডিএফ এ জমা দিবা আর কি। এটা প্রেফারেবল আর কি। ওকে স্যার, থ্যাংক স্যার। এটাই চাচ্ছি আর কি, যেহেতু কম্পিউটারে তোমাদের করতে হবে এটা, সেহেতু সবাই এমএস ওয়ার্ডেই করবা। হ্যালো স্যার, স্যার ওই প্রেজেন্টের লিংকটা খুলে দিলে ভালো হইতো স্যার। একটু দাঁড়াও। অ্যাপ্লিকেশন অফ ওহমস ল ক্যান বি শোন ইন 2 ডিফারেন্ট ওয়েজ। এক নাম্বারটা আমি তোমাদেরকে দেখাইছি, এক নাম্বারটা। আর 2 নম্বর সিস্টেম যেটা প্যারামেট্রিক স্লিপ দিয়ে দেখানো যায়, এটা। তবে এই কাজটা করার জন্য ওই যে প্যারাম একটা কি বলে অবজেক্ট নিয়ে আসতে হয় আর কি, একটা এলিমেন্ট নিয়ে আসতে হয়। প্যারাম লাইব্রেরি আন্ডারে স্পেশাল একটা অংশ আছে, স্পেশাল নামে একটা লাইব্রেরি আছে, ওইটার আন্ডারে প্যারাম একটা জিনিস আছে, ওইটাকে নিয়ে এসে আরটাকে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। করে তোমার ওই একসাথে যদি আমি একাধিক রেজিস্ট্যান্সের জন্য প্লট করতে চাই তাহলে ওটা করা যায়। মনে করো আমি এদিকে ভি, এদিকে আই, একাধিক রেজিস্ট্যান্স একসাথে প্লট করতে চাই, তখন কি করব? R1 R2 R3, এইটা এখানে এই সিস্টেমে দেখানো আছে। এটা একটা ভিডিও আমি মনে হয় শেয়ার করছি তোমাদের, করছি নাকি? তোমাদের গ্রুপে কি আমি শেয়ার করছিলাম? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। গ্রুপে কি আমি একটা লিংক শেয়ার করছিলাম নাকি, ইউটিউব লিংক? স্যার একবার জি একটা স্যার, লিংক একটা দিয়েছিলেন ইউটিউব স্যার। লিংক দিয়েছিলেন স্যার। সম্ভবত ওইটা এখানে আছে। এটা অপশনাল, এটা তোমরা শিখে নিবা আর কি। শিখলে স্যার, তোমাদের বুঝলাম কাজে স্যার। দিবে। না, সেটা আর কি, শিখে লিখতে পারলে ভালো। এটা আমি চাইবো তোমরা শিখে ফেলো আর কি, নিজেরা শিখো। কারণ এই জিনিসটা সামনেও এটার ইউজ আসবে আর কি। এখন শিখে ফেললে কাজে দিবে। আচ্ছা, এই রিপোর্ট অংশে আমি চাচ্ছি যে তোমরা রিপোর্টটাতে শুধু এই রিপোর্ট অংশটা ভালোভাবে লেখো, এই অংশটা। প্রথমে তোমার একটা কভার পেজ থাকবে, কভার পেজে তোমার নাম ঠিকানা থাকলো আর কি, তুমি কোন সেমিস্টারে, কোন ক্লাসে, কোন সেকশনে, এগুলো লেখা থাকলো। এর পরের পেজে তুমি সরাসরি রিপোর্টে চলে আসবা, সরাসরি শুধু এক্সপেরিমেন্টের নামটা লিখতে পারো। থিওরি এগুলো কিছু লাগবে না স্যার? ইন্ট্রোডাকশন এগুলো না, থিওরি কিছু লেখা লাগবে, Okay. শুধু তুমি রিপোর্টে চলে আসতে পারো। ঠিক আছে? কেউ লিখতে পারো, এটা অপশনাল। যদি তুমি ধরো ইন্ট্রোডাকশন এবং অবজেক্টিভ যদি লিখতে চাও যে আজকের এই এক্সপেরিমেন্টে আমরা কি শিখছি, দরকার নাই, রিপোর্টটাই আমি চাচ্ছি। এই রিপোর্টটা ভালো মতো লিখবা। Why a new page is added in an ORCID project? What are the factors that should be remembered in case of constructing circuits in various pages? এক নাম্বার কোশ্চেন, এটা শিখাই দিছি তোমাদেরকে। নতুন একটা পেজ এই জন্য খোলা হয় যাতে করে আমরা অনেক সময় একাধিক সার্কিট কনস্ট্রাকশন করতে গেলে তখন আমাদের নিউ পেজ অনেক সময় দরকার হয়। অনেকগুলো সার্কিট যদি আমি একসাথে মানে কনস্ট্রাক্ট করতে চাই একই প্রজেক্টের আন্ডারে, সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে কিন্তু যে একসাথে সবগুলো ফিগার কিন্তু রান করে, সবগুলো সার্কিট একসাথে রান করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নাম ভিন্ন হতে হবে এবং নামগুলো ভিন্ন হইতে হবে। নামের ভিন্নতাটা হচ্ছে যে যাতে ইরর না আসে, এই জন্য খেয়াল রাখতে হবে। কিন্তু আরো অনেক জিনিস আসলে ফ্যাক্টর খেয়াল রাখতে হয়, যেমন
মানে ধরো তুমি আউটপুট দেখতে যাচ্ছ, আউটপুটে গিয়ে কিন্তু সবগুলো এলিমেন্ট চলে আসবে একসাথে। এখন কোন সার্কিটের কোন এলিমেন্ট কোথায় আছে এগুলো অনেক কিছু খেয়াল রাখতে হয়, তখন অনেক ফ্যাক্টর চলে আসে। যেমন ধরো এই জায়গাটায়, এখন তুমি এই জায়গাটায় শুধু এই এলিমেন্টের জিনিসগুলো খুঁজে পাচ্ছ, তখন কিন্তু মনে করো 10টা সার্কিট যদি তুমি কনস্ট্রাক্ট করো, তখন কিন্তু তুমি সবগুলো এলিমেন্ট এখানে খুঁজে পাবা। তখন তোমার মনে রাখতে হবে যে কোন এলিমেন্ট কোন সার্কিটের জন্য, সব তোমাকে খেয়াল রাখতে হবে এখানে। বুঝছো কথাটা? জি স্যার। এখানে তখন তুমি অনেক অপশন খুঁজে পাবা এই জায়গাতে। Individual students will construct arbitrary circuits for finding voltage, current, and power of various circuit elements. In the report, they have to present a circuit diagram showing the voltage, current, and power. Besides, they have to show various parameters: current through each element, voltage across each element, power absorbed or delivered by each element in tabular form. তাহলে তুমি প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে সার্কিট কনস্ট্রাক্ট করবে এবং সেই সার্কিট অনুযায়ী ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার শো করবে। ঠিক আছে? এবং এটা টেবুলার ফর্মে তুমি দেখাবা যে কোন এলিমেন্টের ভোল্টেজ কত, পাওয়ার কত, কারেন্ট কত। তোমার সার্কিটের জন্য তুমি দেখাবা। বুঝতে পারছো? একটা হচ্ছে ছবিও দেখাবা, ফিগারও দেখাবা, সাথে টেবিল আকারেও দেখাবা। show the circuit diagram of experimental circuit used for Ohm's law. তাহলে Ohm's law এর সার্কিট ডায়াগ্রামটা দেখাবা, where only the primary sweep of the voltage source has been used. তাহলে ভোল্টেজ সোর্সে তো প্রাইমারি সুইপটা ইউজ করা হবে, তাই না? এটা দেখালাম তো। এখানেও ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট শুড ইউজ ডিফারেন্ট ভ্যালুস অফ সাপ্লাই ভোল্টেজ এন্ড ভ্যালুস অফ রেজিস্টর। তাহলে তোমার সাপ্লাই ভোল্টেজটা তুমি তোমার মতো করে নিবা, রেজিস্টরের ভ্যালুটা তুমি তোমার মতো করে নেবা। তোমার এই যে আমি যেটা ক্লাসে দেখাইছি ওটা নিতে হবে এরকম না। As for example, the input voltage variation can be any range with various increment value. তাহলে এক একজনের এক এক রকম ইনক্রিমেন্ট ভ্যালু হবে, কারো ইনক্রিমেন্ট 1, কারো 2, কারো 3, কেউ 0.1 দিতে পারে, কেউ 0.5 দিতে পারে। মানে সিমুলেশন সেটিংটাও কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? এখানে লিখে দেই স্যার প্রত্যেকটা কোশ্চেন উপরে লিখে তারপর বিস্তারিত লিখে দেন হচ্ছে যে স্যার নিচে কি ছবির স্ক্রিনশট গুলো দিয়ে দিব সিমুলেশনের। হ্যাঁ, এখানে যা দিতে বলছে সেটাই দিবা। এখানে কিন্তু বলা আছে কি দিতে হবে তোমাকে। তুমি যদি খেয়াল করো দেখবা যে এখানে বলা আছে কি কি তোমাকে দিতে হবে। এগেইন দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ক্যান বি এনি ভ্যালু। দেখো রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু তোমাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, তাই না? রেঞ্জের ভিতরে নিতে হবে হ্যাঁ স্যার 100 থেকে 1। appropriate axis leveling and axis range in the output. axis leveling এবং axis range এটা তুমি তোমার মতো করে সিলেক্ট করবা যাতে করে ফিগারটা তুমি সুন্দরভাবে দেখাইতে পারো। যেমন ধরো এখানে এখানে 0 থেকে 12। এখন এইটা যদি তুমি এইভাবে দেখাও তাহলে একটা পুরো পেজ লাগবে। এটা তোমার নিজস্ব ব্যাপার, তুমি কিভাবে এটাকে সাজাবা। যেমন এটাকে যদি আমি আমার মতো করে সাজাইতে চাই, তুমি তোমার মতো করে সাজাবা। এক্সিস লেভেলিংটা তুমি তোমার মতো করে চিন্তা করবা। এটা একটা এক্সাম্পল দিচ্ছি আর, বুঝছো? এখানে অনেক রকম হতে পারে না। ধরো আমি এটা 30 পর্যন্ত দিলাম। এখন তুমি কত পর্যন্ত নিবা এটা তোমার নিজস্ব ব্যাপার। এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে তুমি এখানে প্রিন্ট প্রিভিউ আছে। হ্যাঁ, প্রিন্ট প্রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এখান থেকে প্রিন্ট স্ক্রিন দিয়ে তুমি যেতে পারো ইচ্ছা করলে। তুমি যদি মনে করো এখান থেকে প্রিন্ট স্ক্রিন দিয়ে একটা এসএস নিয়ে তারপর হচ্ছে ইউজ স্যার অ্যাক্সেস নিয়ে স্যার ক্রপ করলে হবে না স্যার? এসএস নিলে স্যার গোলা হয়ে যায় গেছে স্যার স্পেসিফিক শুধু গ্রাফটা
সবটাকে যদি মানে অ্যাসেস নিয়ে দিই তাহলে হবে তো না। আমরা তো এর আগে এভাবে দিছিলাম। ধরো এটা তুমি পেইন্টে নিতে পারো ইচ্ছা করলে। অ্যাসেস নিয়ে স্যার কেমন স্ক্যানার কি অ্যাড করলে হবে না? এটা স্যার অ্যাসেস নিচ্ছে। এটা কিভাবে করবা এটা তোমার স্বাধীনতা আছে। আউটপুটটা দেখাতে পারলে জি স্যার তাহলে ধরো এটা এরকম আসলো, এখন তুমি মনে করো যে এতটুকু দেখাইতে চাও, মনে করো জি স্যার এটার কথা বলতেছিলাম স্যার, শুধু স্পেসিফিক গ্রাফটা এতটুকু মনে করো দেখালো। দেখানোর পরে এটা এখানে যদি আচ্ছা এখানে ফরম্যাটে গিয়ে তুমি স্যার এমএস ওয়ার্ডে তো ডিরেক্ট করা যায় স্যার, ওই যে ক্রপ স্ক্রিন থেকে স্যার সেকেন্ডারি স্ক্রিনে রেখে ওখান থেকে ডিরেক্ট ক্রপ করে ইয়া করা যায়। স্যার ওয়ার্ড অ্যাড করে ধরো তুমি টাইপ দিতে পারো অথবা বিহাইন্ড টেক্সট দিতে পারো, এটা দিলাম। যারা পারো তো পারোই, যারা পারো না তাদের জন্য একটু গাইডলাইন দিচ্ছি। জি স্যার ধরো এটা এইভাবে থাকে, ধরো পাশে তুমি তোমার সার্কিটটাও দিয়ে দিতে পারো। এখানে কোনো কিছু টেক্সট যদি তুমি অ্যাড করতে চাও সেটাও করতে পারো, টেক্সট মনে করো তুমি অ্যাড করতে পারো। তুমি যদি মনে করো কোনো একটা লেভেলিং করতে চাও, এখানে কোনো একটা লেভেলিং কিন্তু অ্যাড করতে পারো। যেমন এই জায়গাটায় পেইন্টে গিয়েও করতে পারো অথবা এখানেও কিন্তু টেক্সট অ্যাড করা যায়। যেমন এখানে তুমি কোনো কিছু লিখতে পারো, যদি লিখতে চাও কোনো একটা জায়গায় লিখতে পারো আর কি ইচ্ছা করলে। মানে তোমার স্বাধীনতা আছে তুমি কিভাবে তুমি প্রেজেন্ট করবা। তার মনে করো এই সার্কিটটাকে তুমি নিয়ে আসবা, হ্যাঁ সার্কিটটাকে কপি করলা, কপি করে তুমি এটা পাশে পেস্ট করলা। এই যে সার্কিটটা মনে করো এখানে চলে আসবে। সার্কিটটা প্রথমে ফরম্যাটটা একটু চেঞ্জ করে নিতে হবে। এই যে সার্কিট, ঠিক আছে, তুমি এখানে একটা সার্কিট ছবি যখন কোনো কোথাও দিবা তখন ছবির একটা নাম দেওয়ার চেষ্টা করবা। ফিগার দিয়ে না, হ্যাঁ ফিগারের একটা নাম দেওয়ার চেষ্টা করবা সব সময়। এটা সব সময়ের জন্য তোমাদের প্রতি একটা গাইডলাইন থাকলো। জি স্যার ফার্স্ট সেমিস্টারে বলছিলেন স্যার। হ্যাঁ ধরো তুমি এখানে লিখতে পারো যে ফিগার ফিগার 1 মনে করো সার্কিট ডায়াগ্রাম, অথবা সার্কিট ডায়াগ্রাম লিখতে পারো, অথবা লিখতে পারো সার্কিট কানেকশন হোমস ল। হ্যাঁ ফর ওহমস ল, এটা লিখতে পারো। এটাও একটা ফিগার। এই ফিগারের ক্ষেত্রে তুমি লিখবা যে এটা মনে করো আউটপুট ডায়াগ্রাম অথবা ওহমস ল বিআই কার্ভ লিখতে পারো। ফিগারটিতে তুমি একটা নাম দিবা, আইভি কার্ভ ফর দ্য সার্কিট, ফর সার্কিট শোন ইন ফিগার 1, ঠিক আছে, অথবা আউটপুট ওয়েভ শেপ অফ ওহমস ল এরকম একটা কিছু লিখতে পারো। ফর দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স এরকম লিখতে পারো। তাহলে এইভাবে তুমি রিপোর্টটাকে সাজাবা। আর 4 নাম্বারটা হচ্ছে ওই যে যেটা দিলাম বললাম যে প্যারামেট্রিক সুইপ ইউজ করে যদি কেউ করতে পারো তাহলে সেটা করতে পারো, এটা অপশনাল। নো নিড টু ডু ইফ ইট ইজ নট শোন ইন দ্য ক্লাস, এটা দরকার নাই, কিন্তু কেউ চাইলে করতে পারো। তাহলে এটাকে আমি লিখলাম অপশনাল, এটার নাম দিলাম অপশনাল। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার জি স্যার হ্যালো স্যার ডিসকাশন কি লেখা দরকার নাকি? আমার এই কয়টা হইলেই হবে। স্যার হ্যালো জি বলো। স্যার আপনি ওই অর্কিড থেকে স্যার যে গ্রাফটা আনছেন না স্যার, এই গ্রাফটা স্যার কিভাবে একটু
জেপিজি আকারে সেভ করছেন এটা আরেকবার একটু দেখালে ভালো হতো। এটা শুধু ওখানে কপি করে এখানে পেস্ট দিলেই চলে আসে। Recording stopped. দেখলে তো হয়। জাস্ট এখানে কপি দিয়ে ধরো এখানে যদি তুমি কপি দাও, পেস্ট করলে চলে যাবে। এখানে যদি তুমি পেস্ট দাও না চলে আসবে এখানে। স্যার যে স্যার গ্রাফটার কথা বলছিলাম, গ্রাফটা স্যার আনসার না স্যার, ওই যে 3D পেইন্টে নিয়ে গেছেন না স্যার ওইটা? ও আচ্ছা, ওইটা হচ্ছে তোমার প্রিন্ট স্ক্রিনে করা যায় আর কি। ধরো আমি চাচ্ছি না কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে, বুঝতে পারছো? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হলে সমস্যা হয় আর কি। তুমি ধরো কোনো একটা তোমার রিপোর্টটা তুমি প্রিন্ট করবা, তখন কিন্তু একটা সমস্যা। এই জন্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও তাহলে তুমি প্রিন্টে যাইতে পারো। প্রিন্ট একটা হচ্ছে প্রিন্ট অপশনে যাইতে পারো, তাহলে সরাসরি সেভ হবে পিডিএফ এ যদি তোমার পিডিএফ ইনস্টল করা থাকে। স্যার অথবা প্রিন্ট প্রিভিউতে যাইতে পারো, প্রিন্ট প্রিভিউ। ঠিক আছে, প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে একটু বড় করে নাও, একটু বড় করে নিতে পারো, একটু বড় করে নিয়ে প্রিন্ট স্ক্রিন, তোমার কিবোর্ডে দেখবা প্রিন্ট স্ক্রিন একটা অপশন আছে উপরের দিকে ডান দিকে। প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে ওটা মানে এই স্ক্রিনটা কপি হয়ে যায়, স্ক্রিনটা কপি হয়ে যায়। এরপরে তুমি পেইন্টে গিয়ে তোমার কম্পিউটারে, নরমালি সবার কম্পিউটারে পেইন্ট থাকে আর কি, তাহলে পেইন্টে গেলে তুমি এটা পেয়ে যাবে আর কি। বুঝতে পারছি। এখন ইচ্ছা করলে এটাকে তুমি একটু এদিক সেদিক করতে পারো। যেমন এখানে পেইন্টে আমি যদি মনে করি যে এই ভোল্টেজটাকে আমি এইদিকে দেখাতে পারি ইচ্ছা করলে, কারণ এটা তো আমি যদি অল্প অংশ কাটি তাহলে এটা তো চলে যাবে, তাই না? এখানে অনেক কিছু এদিক সেদিক করা সম্ভব। ভোল্টেজ গুলো মানও চেঞ্জ করে যাবে না। এই অংশটাকে আমি নিয়ে চলে আসলাম, এতটুকু ইচ্ছা আর কি, তুমি এটা করতে পারো। এটাকে তখন 20 কে 15 করতে হবে, মানে ছোট করে যদি দেখাইতে চাও, বুঝছো? মনে করো এই 20টাকে 15 করবো, এই যে 15 ভোল্ট করে দিলাম, করে সংক্ষেপে এই অংশটা টার্গেট করলাম, মানে ছোট করে নিয়ে আসলাম আর কি, বুঝছো না? ছোট করে আবার যদি আমি পেস্ট করতে চাই, এই চলে আসছে। স্যার এটা কি ইমেজ আকারে পেস্ট হয়েছে নাকি স্যার ডিরেক্ট? ইমেজ তো অবশ্যই। স্যার আমাদের এরকম স্যার হোয়াইট করে যাবেন, স্যার ব্ল্যাকটা শেয়ার করলে হবে স্যার। ব্ল্যাকটা অ্যাভয়েড করাই ভালো, বুঝছো? ব্ল্যাকটা অ্যাভয়েড করাই ভালো আমি বলবো আর কি। ওইটা চেঞ্জ করা যায় না মনে হয়, আমি দেখছিলাম অর্কেডে ওটা চেঞ্জ করা যায়, কিন্তু তুমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে চেঞ্জ করতে পারবে। আচ্ছা এভাবে করে দিব আর কি। না এমনি অর্কেডে এটা ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করা যায় না, এটা ব্ল্যাকই থাকে আমি যতদূর দেখছি। এখানে অপশন গুলো আমি দেখছিলাম, চেঞ্জ করা মনে হয় যায় না। দেখি তো অল্টারনেটিং ডিসপ্লে আছে কিনা। না নাই, মানে ওই কালার চেঞ্জ করার অপশনটা আসে না, বুঝছো? ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই তাহলে। ওকে স্যার।